বন্ধুরা, আজ আমি এক্সপ্লেইন করতে যাচ্ছি টানেল নামের একটি সাউথ কোরিয়ান থ্রিলার সিনেমা। তো আর দেরি না করে চলুন এক্সপ্লেনেশন শুরু করি। আমরা লি জং সু নামের একজনকে দেখি। সে একটা পেট্রোল পাম্পে থেমেছে। সেখানে সে তার গাড়িতে হাফ ট্যাঙ্ক পেট্রোল দিতে বলে, কিন্তু সেই পেট্রোল পাম্পে যে লোকটা কাজ করছিল সে অনেক বৃদ্ধ হওয়ায় লি জং সু এর কথা ভালো মতো বুঝতে না পেরে ফুল ট্যাঙ্ক পেট্রোল ভরে দেয়। আর এজন্য লি জং সু অনেক রেগে যায়। এসব দেখে পেট্রোল পাম্পের ম্যানেজার সেখানে এসে ব্যাপারটাকে সামলে নেয়। ম্যানেজার লি জং সু এর কাছে পেট্রোলের দাম রাখে না, বরং সেই টাকার বদলে বৃদ্ধ কর্মচারীটা লি জং সুকে 2 বোতল পানি দেয়। এতে করে দুজনেরই লাভ হয়ে যায়। যাই হোক, লি জং সু পরে তার নিজের কাজের জন্য বের হয়ে যায়। গাড়ি ড্রাইভ করতে করতে তার কাছে তার স্ত্রী সু ওয়ানের কল আসে। আসলে আজকে লি জং সু এর 6 বছরের মেয়ে সুজিনের জন্মদিন। আর সুজিন লি জং সু এর কাছে জন্মদিনের উপহার হিসেবে একটা কুকুর ছানা চায়, যেটা লি জং সুর একেবারেই পছন্দ হয় না। তাই সে তার বদলে অন্য কিছু দেওয়ার চিন্তা ভাবনা করে। কথা বলতে বলতে লি জং সু তার ডেস্টিনেশনের উদ্দেশ্যে যেতে থাকে। সে প্রফেশনালি একজন কার ডিলার। এখন যে কারটা ড্রাইভ করছে সেটাও অন্য আরেকজনের। আসলে এই কারটা সে ডেলিভারি করার জন্য যাচ্ছিল। এরই মাঝে সেই ব্যক্তিটার কল আসে যার কাছে সে গাড়িটা ডেলিভারি করতে যাচ্ছিল। সেই লোকটার সাথে কথা বলতে বলতে লি জং সু একটা নতুন টানেলের ভেতরে গিয়ে পৌঁছায়। লি জং সু এর পেছনে আর কোনো গাড়ি ছিল না। সে একাই সেই টানেলের ভেতর দিয়ে যাচ্ছিল। কিছু দূর এগোতেই টানেলের ছাদ থেকে লি একটা আওয়াজ শুনতে পায়। লি জং সু সেই শব্দটাকে ইগনোর করে সামনে যেতে থাকে। আর এটাই তার জীবনের সব থেকে বড় ভুল হিসেবে প্রমাণিত হয়। কিছুক্ষণের মাঝে টানেলের সবগুলো দেয়াল ভেঙে যেতে থাকে। লি জং সু এর কাছে এতটা সময় ছিল না যে সে আবারও ঘুরে পেছনে যাবে। তাই সে যত দ্রুত সম্ভব গাড়িটার সামনে ড্রাইভ করতে থাকে। কিন্তু আনফরচুনেটলি ঠিক সেই সময় তার সামনে একটা বিশাল বড় ধ্বংসস্তূপ পড়ে যায়, যার ফলে সে সেই টানেলের ভেতরে ভয়ানকভাবে ফেসে যায়। চারদিকে অন্ধকার হয়ে যায়। কিছুক্ষণ পর যখন লি জং সু চোখ খুলে তাকায়, তখন সে তার আশেপাশে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই দেখতে পায় না। সে গাড়ির ভেতরে ছিল বলে বেঁচে গেছে, তা না হলে হয়তো সেও ধ্বংসস্তূপে চাপা পড়ে মারা যেত। মূলত লি জং সু এর জীবনের একটা নতুন অধ্যায়ের সূচনা হয় এখান থেকেই। তাকে এমন কিছু করতে হবে যাতে সে টানেল থেকে বেঁচে ফিরতে পারে। সে যদি কারো আশায় বসে থাকে তাহলে তার বাঁচার চান্স অনেক কমে যাবে, হয়তো সে মারা যাবে। আর এজন্য একেবারে ঠান্ডা মাথায় শুরুতেই সে 911 মানে ইমার্জেন্সি হেল্পলাইনে কল করার ব্যাপারে চিন্তা করে। কিন্তু সমস্যা হলো টানেল ক্রাশ হওয়ার সময় তার মোবাইলটা হাত থেকে ছিটকে দূরে কোথাও পড়ে গিয়েছে। অনেক কষ্ট করে সে মোবাইলটা হাতে নিতে পারে। এরপর সে 911 কল করে, কিন্তু তাদের কেউই লি জং সু এর কথা বিশ্বাস করছিল না। তারা মনে করেছে হয়তো কোনো প্রাঙ্ক কল। কিন্তু তারা যখন তাদের রেস্কিউ টিমকে টানেলের প্রবেশ মুখে পাঠায় তখন তাদের মাথা খারাপ হয়ে যায়, কারণ সম্পূর্ণ টানেলটা ধসে পড়ে গেছে। অপর সিনে আমরা দেখি লি জং সু বারবার তাদের কাছে সাহায্য চায় আর যত দ্রুত সম্ভব তাকে উদ্ধার করতে বলে। অন্যদিকে আমরা দেখি এই নিউজ দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে যায়। সুহুয়ান মানে লি জং সু এর ওয়াইফ একটা শপিং মলে নিউজটা দেখে। আর যখন সে জানতে পারে যে এই টানেলের ভেতরে অন্য কেউ নয় বরং তার হাজবেন্ড লি জং সু ফেসে আছে, তখন সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু সে যেখানে ফেসে আছে সেখান থেকে বের হতে অনেক দিন সময় লাগবে। পরের সিনে আমরা দেখি বেশ কিছু নিউজ রিপোর্টার লি জং সু এর সাথে মোবাইলে কন্টাক্ট করার চেষ্টা করছে, যার মাঝে একটা নিউজ চ্যানেলের রিপোর্টার লি জং সুকে কল করে পেয়েও যায়। সে তাকে জিজ্ঞেস করে তোমার কাছে কতগুলো খাবার আছে আর পানি কি আছে। সে রিপোর্টারটা লি জং সু এর সাথে যে কথোপকথন হচ্ছিল সেটা টিভিতে লাইভ দেখাচ্ছিল। আর সে সময় কিম ডে কিউন নামের একজন রেস্কিউ অফিসার সেখানে চলে আসে আর সেই নিউজ রিপোর্টারকে অনেক বকাঝকা করে। সে বলে এখন যদি তার একটা কিছু হয়ে যায় তাহলে সম্পূর্ণ দায় কিন্তু তোমাদেরই হবে। এসব বলে কিম ডে কিউন সব রিপোর্টারদের সেখান থেকে তাড়িয়ে দেয়। পরের সিনে আমরা দেখি কিম ডে কিউন যখন টেন্টের ভেতরে যায় তখন লি জং সু তাকে কল করে। লি জং সু অনেক রেগে গিয়ে কিম ডে কিউনকে বলে এখনো আমাকে উদ্ধার করতে আসছো না কেন। লি জং সুকে প্যানিক করতে দেখে প্রথমে কিম ডে কিউন তাকে শান্ত করার চেষ্টা করে আর বলে ভয় পেও না, আমরা তোমাকে বাঁচানোর জন্য আসছি, তুমি শুধু আমার কিছু প্রশ্নের উত্তর দাও। তুমি এখন টানেলের কোন লোকেশনে আছো। লি জং সু উত্তর দেয় আমি টানেলের মাঝামাঝি জায়গায় ফেসে আছি। এরপরে কিম ডে কিউন জিজ্ঞেস করে তোমার মোবাইলে কতটুকু চার্জ আছে। লি জানায় 78%। এটা শুনে কিম ডে কিউন বলে আমরা তোমাকে দুপুর 12টার দিকে ফোন করব। এছাড়া সারা দিন তুমি তোমার মোবাইলটা বন্ধ রাখবে, মানে মোবাইল
ইউজ করবে না আর মোবাইলের চার্জ বাঁচাবে। তোমার কাছে যতটুকু খাবার মতো পানি আছে সেটা অন্ততপক্ষে 7 দিন চালাতে হবে। আর আমি শুনেছি তোমার কাছে তোমার মেয়ের বার্থডে কেক আছে, সেটা খেয়ে তুমি কিছুদিন পর্যন্ত সার্ভাইভ করতে পারবে। এটা বলে সে ফোন রেখে দেয় আর লি জং সুর বলা লোকেশনটা একটা মেপে মার্ক করে। আমরা ভিউয়ার্সরা কিম ডে কিউনের কথাটা স্পষ্ট বুঝতে পারি যে লি জং সুকে টানেলের ভেতর থেকে বের করতে অনেক দিন সময় লেগে যাবে। খুব সহজে তাকে টানেলের ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না। অন্যদিকে আমরা দেখি লি জং সু এর কাছে তার ওয়াইফ সুহুয়ানের ফোন আসে। সে লি জং সু এর সাথে কথা বলতে বলতে কান্না শুরু করে দেয়। সুহুয়ান তাকে বলে, আমি সুজিনকে তোমার ব্যাপারে কিছুই জানাইনি, কিন্তু তুমি তার সাথে একবার কথা বলো। লি জং সু তার মেয়ের সাথে কথা বলে এবং সে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা দেখি লি জং সু ব্যাক সিটে ঘুমিয়ে পড়ে, কারণ সে যত বেশি নড়াচড়া করবে তত বেশি তার শরীরের এনার্জি শেষ হয়ে যাবে আর তার পানি পিপাসাও লাগবে। অন্যদিকে কিম ডে কিউন এবং তার রেস্কিউ টিম লি জং সুকে উদ্ধার করার প্ল্যান করছে। সেখানে মিনিস্টারও এসেছে। কিম ডে কিউন জানায় একটু দূরে আরেকটা টানেল বানানো হচ্ছে। আমরা সেই টানেলের কাজ বন্ধ করব, কারণ সেখানে প্রতিদিনই ব্লাস্ট করে পাথর ভাঙা হচ্ছে, যার ফলে এই টানেলটা আরো বেশি ধসে যেতে পারে। এতে করে লি জং সুর লাইফ রিস্কে পড়বে। মিনিস্টার এই কথা শুনে সাথে সাথে অন্য টানেলের কাজ বন্ধ করে দেওয়ার অর্ডার দেয়। পরের সিনে আমরা দেখি কিম ডে কিউন ও তার টিম টানেলের ভেতরে অনেকগুলো ড্রোন সেন্ড করে, যাতে করে টানেলের ভেতরে কি চলছে সেটা তারা জানতে পারে। কিন্তু ড্রোনগুলো টানেলের ভেতরে গিয়ে হারিয়ে যায়। তার কারণ হলো টানেলের ভেতরে অনেকগুলো আয়রন রোড আছে আর এই আয়রন রোডের জন্য ড্রোনের সিগন্যাল পাচ্ছিল না। এখন তাদের কাছে একটাই অপশন বাকি ছিল, তারা নিজেরাই ভেতরে গিয়ে চেক করবে যে টানেলের ভেতরে এখন কি অবস্থা আছে। এই জন্য কিম ডে কিউন তার সাথে আরেকজন রেস্কিউয়ারকে নিয়ে টানেলের ভেতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা একটা গাড়ি নিয়ে ভেতরে যায়। প্রবেশ মুখে তারা অনেকগুলো ধ্বংসস্তূপ দেখতে পায়। কিম ডে কিউন গাড়ি থেকে নেমে চেক করতে শুরু করে। তখনই তার সাথে অন্য লোকটি যে এসেছিল সে খুব জোরে জোরে হর্ন বাজানো শুরু করে আর সেই আওয়াজটা লি জং সু শুনতে পায়। সে সাথে সাথে কিম ডে কিউনকে কল করে আর জানায় সে তাদের আওয়াজ শুনতে পাচ্ছে। আর এটা শুনে কিম ডে কিউন বুঝতে পারে যে লি জং সু অবশ্যই কাছাকাছি কোথাও আছে, কিন্তু সে অন্য কিছু করার আগে আবারও টানেলে ধস নামে আর কিম ডে কিউন খুব দ্রুততার সাথে গাড়িতে বসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। টানেলটা খুব ভয়াবহ ভাবে ধসা শুরু করে দেয় আর তারা যেমন তেমন করে গাড়িটাকে ব্যাক গিয়ারে নিয়ে টানেলের ভেতর থেকে বেরিয়ে আসে। টানেল ধসে যাওয়ার পর সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই মনে করতে থাকে লি জং সু হয়তো মারা গেছে। এখন কিম ডে কিউন তো বুঝে গেছে যে টানেলটা কি পরিমাণ ডেঞ্জারাস পজিশনে আছে। এজন্য সে বাইরে এসে সাথে সাথে লি জং সুকে ফোন করে জিজ্ঞেস করে সে সেফ আছে কিনা। অন্যদিকে আমরা লি জং সুকে দেখি যে কিনা সম্পূর্ণভাবে ধুলায় ঢেকে গেছে, কিন্তু তার ভাগ্য ভালো সে বেঁচে আছে। কিন্তু টানেলটা এখন আগের থেকেও বেশি ব্লক হয়ে গেছে, তাই তাকে বের করে আনা এখন আরো বেশি কষ্টসাধ্য ব্যাপার হয়ে গেল। কিছুক্ষণ পরে সুহুয়ানের সাথে লি জং সু কথা বলে। লি জং সু এখনো বেঁচে আছে এটা জানতে পেরে তার শান্তি লাগে। ইউয়ান মিনিস্টারকে জিজ্ঞেস করে যে তার হাজবেন্ডকে কতক্ষণে বাইরে বের করে আনা হবে, কিন্তু মিনিস্টার এইসব ব্যাপারে কোনো মাথা না ঘামিয়ে ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়ে। সে সুহুয়ানকে কোনো উত্তর না দিয়ে চলে যায়। এভাবে 3 দিন কেটে যায়। লি জং সু তার মেয়ের বার্থডে কেক খেয়ে দিন যাপন করছিল। লি জং সুর ভাগ্য ভালো ছিল, কারণ সেই পেট্রোল পাম্পের লোকটি তাকে 2 বোতল পানি দিয়েছিল, যার কারণে সে এখন পর্যন্ত জীবিত আছে। এই সময় সে গাড়ির ব্যাক সিটে একটা ব্যাগ দেখতে পায়, যেটার ভেতরে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র ছিল, যেমন একটা টর্চ আর কিছু ফার্স্ট এড। আর এটা দেখে সে আনন্দিত হয়ে যায়, কেননা এই প্রত্যেকটা জিনিস তার কাজে আসবে। কিন্তু তখনই সে কারো একটা আওয়াজ শুনতে পায় এবং সে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে দেখে সেখানে একটা কুকুর আছে। লি জং সু বুঝতে পারে সে এখানে একা না, তাই সে চিৎকার করে ডাকতে থাকে যে এখানে কেউ আছে কিনা। তখনই লি জং সু একটা মেয়ের আওয়াজ শুনতে পায়। তখন লি জং সু অনেক কষ্ট করে তার গাড়ি থেকে বের হয়ে সেই মেয়েটার গাড়িতে যায়, যেখানে সে মিনা নামে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটা খুব ভয়াবহ ভাবে গাড়িতে ফেসেছিল। মেয়েটা একেবারেই নড়াচড়া করতে পারছিল না। মেয়েটার পায়ের উপরে একটা অনেক বড় পাথর পড়েছে। মিনা লি জং সুকে দেখে বলল, আমরা কি এখান থেকে বাঁচতে পারবো? তখন লি জং সু বলে, অবশ্যই, আমাদের বাঁচানোর জন্য সম্পূর্ণ শহরের লোক একত্রিত হয়ে গেছে, তুমি অবশ্যই বাঁচবে। এটা শোনার পরে মিনা লি জং সু এর কাছ থেকে একটু পানি খেতে চায়। এখানে লি জং সুর কাছে এমনিতেই অনেক কম পানি ছিল, তারপর আবার মিনাকে সে পানি দেয় যদি,
তাহলে হয়তো সে পানি পিপাসাতেই মারা যাবে, কিন্তু এখনো দুনিয়ায় মনুষ্যত্ব বেঁচে আছে। তাই কোনো কিছু চিন্তা না করে লি জংশু মিনাকে তার ভাগ থেকে কিছুটা পানি খেতে দেয়। কিছুক্ষণ পরে মিনা লি জংশুকে একটা কল করতে বলে। সে তার মাকে ফোন করে আর বলে, মা, আমি টানেলে ফেসে গেছি, কিন্তু আমি এখানে একা নই, আমার সাথে একজন মানুষ আছে, আর সে বলেছে যে আমরা কিছুদিনের মধ্যেই বের হতে পারবো। তুমি টেনশন করো না মা, আমি তোমাকে অনেক বেশি মিস করছি মা। কথা শেষ করেই মিনা কান্না শুরু করে দেয়। মিনার মা লি জংশু এর সাথে কথা বলে আর বলে, প্লিজ আমার মেয়ের খেয়াল রাখবে। লি জংশু মিনার খেয়াল রাখার প্রমিস করে। মিনা লি জংশুকে তার কারে যেতে বলে, কারণ সে কিছু সময় ঘুমাতে চায়। লি জংশু তার নিজের কারে ফিরে আসে এবং ঘুমিয়ে পড়ে, কিন্তু যখন সে জেগে ওঠে তখন দেখতে পায় মিনার কুকুর তার সব কেক খেয়ে ফেলেছে। এটা দেখে লি জংশু অনেক রেগে যায়, কিন্তু সে কিছুই বলে না, কারণ যেমন একটা মানুষকে বেঁচে থাকতে খাবার খেতে হয়, তেমনি একটা পশুকেও বেঁচে থাকতে খাবার খেতে হয়। এটা চিন্তা করে সে চুপচাপ সেখানেই বসে থাকে। অন্যদিকে সুহান সবসময় টানেলের বাইরে অপেক্ষা করতে থাকে, এই আশায় যে হয়তো লি জংশু যে কোনো সময় টানেল থেকে বাইরে আসবে। অন্য সিনে আমরা দেখি মিনা লি জংশুকে তার কাছে ডাকে, কারণ তার অবস্থা এখন আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, একই সাথে তার পায়ের উপরে যে পাথরটা পড়েছিল সেটার জন্য অনেক কষ্ট পাচ্ছিল। মিনা লি জংশু এর থেকে পানি চায়, আর পানি নেওয়ার জন্য লি জংশু দেরি না করে সাথে সাথে তার গাড়িতে যায়। কিন্তু পানি নিয়ে যখন সে ফিরে আসে তখন দেখে মিনা মারা গেছে। লি জংশু মিনার উপরে পড়ে থাকা পাথরটা সরানোর চেষ্টা করে, কিন্তু পারে না। সে দেখে একটা রড মিনার পেটের ভেতরে ঢুকে গেছে। এটা দেখে সে অনেক কান্না করতে থাকে। তার এখন মনে হচ্ছে হয়তো মিনার মতো সেও এই টানেলের ভেতরেই মারা যাবে। লি জংশু তার গাড়িতে ফিরে এসে কিম ডে কিউনকে কল করে বলে, এখন আমার কাছে পানি নেই, কেকও শেষ হয়ে গেছে, আমি কেমন করে বেঁচে থাকবো? তোমরা কি সত্যি আমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে? আমাকে সত্যি করে বলো। কিম ডে কিউন বলে, আমরা তোমাকে অবশ্যই উদ্ধার করব। অন্যদিকে আমরা দেখি খুব দ্রুততার সাথে ড্রিলিং এর কাজ চলছে। কিম ডে কিউন আর তার টিম দুই দিক থেকে ড্রিল করছিল। একটা সাইড হলো লি জংশু যেখানে লোকেশন বলেছিল, আর দ্বিতীয়টা হলো টানেলের অপর দিকের এন্ট্রান্সে। আর এরকম ভাবে পুরো 23 দিন ধরে ক্রমাগত উদ্ধার টিম কাজ করতে থাকে। এর মাঝেই শহরে তুষারপাত শুরু হয়ে যায়, যার জন্য ড্রিলিং এর কাজ স্লো হয়ে যায়। অপরদিকে অন্য আরেকটা টানেলের কাজ যে বন্ধ রাখা হয়েছিল সেটার কাজ শুরু করার জন্য কোম্পানি চাপ দেওয়া শুরু করে। অন্য একটা সিন আমরা দেখি টানেলে ড্রিল করতে গিয়ে একজন উদ্ধারকর্মী মারা যায়। এই খবরটা শহরে ছড়িয়ে পড়ে। এজন্য কিছু মানুষ বলা শুরু করে, একজন মানুষকে বাঁচাতে কয়জন মানুষকে মরতে হবে? এদিকে লি জংশু সম্পূর্ণভাবে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, তাই সে ছোট একটা রাস্তা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করতে থাকে। অন্য সিন আমরা দেখি উদ্ধার কর্মীরা সবাই অনেক খুশি, কারণ ফাইনালি সেই টানেলের ড্রিলিং এর কাজ শেষ হয়েছে, আর এখন লি জংশুকে উদ্ধার করে আনা সম্ভব হবে। তাই কিম ডে কিউন লি জংশুকে কল করে আর জিজ্ঞেস করে, তুমি কি কোনো ড্রিল দেখতে পাচ্ছ? কিন্তু লি জংশু জানায় সে কিছুই দেখতে বা শুনতে পাচ্ছে না। আর এখানে কিম ডে কিউন রিয়েলাইজ করে তারা এতদিন ধরে ভুল জায়গায় ড্রিল করেছে, তার মানে তাদের সব কষ্ট বৃথা। এটা জানতে পেরে লি জংশু একেবারেই ভেঙে পড়ে আর তার প্যানিক অ্যাটাক হওয়া শুরু করে। এখানে কিম ডে কিউন তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ভয় পেও না, যা কিছুই হোক না কেন আমরা অবশ্যই তোমাকে উদ্ধার করব। কিন্তু লি জংশু বাস্তবতা বুঝে ভুল জায়গায় ড্রিল করা হয়েছে এবং লি জংশুকে এখনই উদ্ধার করা যাচ্ছে না। জানতে পেরে সুহান ভেঙে পড়ে, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। সবাই এটা মনে করতে থাকে যে হয়তো লি জংশু হার্ট অ্যাটাক করে মারা গেছে, কারণ তার মোবাইল বন্ধ হওয়ার কারণে কেউ তার সাথে যোগাযোগ করতে পারছিল না। কিছুক্ষণ পরে সাইটে একজন মহিলা আসে, আর ইনি সেই মারা যাওয়া উদ্ধার কর্মীর মা। সে সুহানকে অনেক গালিগালাজ করতে থাকে। সে বলে, তোমার জন্য আমার ছেলে মারা গেছে, তোমার হাজবেন্ড মারা গেছে, এটা তুমি কেন অ্যাকসেপ্ট করে নিচ্ছ না? সুহান আগে থেকে অনেক কষ্টে ছিল, তার উপরে এইসব কথা শুনে আরো বেশি কষ্ট পায়। সেই রাতেই তার কাছে একজন গভর্নমেন্ট অফিসার আসে, আর সে সুহানকে কিছু পেপারস দেয়। সেই পেপারসে সুহানকে সাইন করতে বলে, যাতে করে পাশের টানেলের কাজ শুরু করতে পারে। কিন্তু এখানে যদি সুহান সাইন করে তাহলে লি জংশু যদি বেঁচেও থাকে তাহলে সে মারা যাবে, কারণ পাশের টানেলে যখন ব্লাস্ট করা হবে তখন টানেলটি আরো বেশি ধস নামবে। তাই সে বেঁচে থাকলেও সেখানে চাপা পড়ে মারা যাবে। এখন সুহানও মনে করতে থাকে হয়তো লি জংশু মারা গেছে। সে চাচ্ছিল না যে তার জন্য আর কেউ মারা যায়, তাই সে পেপারে সাইন করে দেয়। এই কথা সে লি জংশুকে কল করে বলতে পারছিল না, তাই সে শেষ আশায় একটা রেডিও স্টেশনে যায়, কারণ লি জংশু এর কারে একটা রেডিও আছে, হয়তো সে বেঁচে থাকলে আর রেডিও ঠিক থাকলে তার কথা শুনতে পাবে। সুহান রেডিওতে বলে, আই এম সরি লি জংশু, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। যদি তুমি জীবিত থাকো তাহলে নিজে থেকে বের হওয়ার চেষ্টা করো, এরা তোমাকে আর উদ্ধার করবে না। রেস্কিউ এর কাজ এখন বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে আমাদের লি জংশুকে দেখানো হয় সে এখনো জীবিত আছে এবং রেডিওতে সুহানের সব কথা শুনছে।
স্ত্রী সুহানের কথা শুনে সে সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। সে সুহানকে বলে, আমি এখনো বেঁচে আছি, আমাকে এখানে এভাবে ফেলে রেখে যেও না। কিন্তু দুঃখের বিষয় তার এই কথা কেউ শুনতে পায় না। সিন শিফট হলে আমরা দেখি সুহান রেডিও স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। অপরদিকে লি জংশুকে বেঁচে থাকতে হলে নিজেই কিছু করতে হবে, তা না হলে সে এখানেই মারা যাবে। পরের সিনে আমাদের কিম ডে কিউনকে দেখানো হয় যে এত তাড়াতাড়ি হার মানতে নারাজ। সে ড্রিল করা সে গর্ত দিয়ে একটা ছোট লিফটের সাহায্যে নিচে নামে, আর সে হাতে করে একটা রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাপচার করার মাইক্রোফোন নিয়ে যায়, যাতে করে সে নিচে গিয়ে লি জংশু এর কোনো প্রকার ফ্রিকোয়েন্সি যেমন নিঃশ্বাস, নড়াচড়া ইত্যাদি যে কোনো ধরনের শব্দ বা লি জংশু এর বেঁচে থাকার যে কোনো প্রমাণ হোক সেটা শুনতে পারে। যদি সে কোনো প্রমাণ পায় যে লি জংশু বেঁচে আছে, তাহলে যেমন করেই হোক তাকে উদ্ধার করে আনবে। সেটা শেষ চেষ্টা করতেই চায়। এদিকে আমরা দেখি লি জংশু একটা ছোট জায়গা দিয়ে বের হওয়ার চেষ্টা করছে, আর তার মাঝে অন্য টানেলের কাজ যারা করছিল তারা ব্লাস্ট করা শুরু করে দেয়। সেজন্য কিম ডে কিউনকে উপরে টেনে তোলা হয়, কিন্তু এই টানাটানির ফলে তার সেই মাইক্রোফোনটা নিচে পড়ে যায়। অন্যদিকে লি জংশু ব্লাস্টের কারণে অনেক ভয় পেয়ে গিয়ে জোরে জোরে গাড়ির হর্ন বাজাতে শুরু করে। সে সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যাচ্ছিল। তখনই একটা মিরাকেল হয়। যে মাইক্রোফোনটা নিচে পড়ে গিয়েছিল সেটার কারণে সে হর্নের শব্দ কিম ডে কিউন হেডফোনে শুনতে পায়। তারপর আর কি, সে যেমন তেমন করে পাশের টানেলের কাজ আবারও বন্ধ করে দেয়। আবারও সকল উদ্ধারকারীর মাঝে একটা আশার আলো জেগে ওঠে, কারণ তারা এখন বুঝে গেছে যে লি জংশু এখনো বেঁচে আছে। সম্পূর্ণ 35 দিন কেটে গেছে। এর মাঝে রেস্কিউ টিম লি জংশু এর কাছে পৌঁছায় এবং তারা লি জংশুকে খুঁজে পাওয়ার সাথে সাথে তাকে সেখান থেকে বের করে আনে। সেখানে শুধু লি জংশু না, মিনার কুকুরটাও বেঁচে ছিল, তাই তাকেও বের করে আনা হয়। যখন লি জংশুকে বাইরে আনা হয় তখন সেখানে সারা দেশের মিডিয়া কর্মীরা তাকে এক ঝলক দেখার জন্য দাঁড়িয়েছিল। লি জংশুকে দেখে সুহান তাকে জড়িয়ে ধরে কান্না করে, তাকে বারবার সরি বলে, কারণ সে মনে করেছিল যে লি জংশু মারা গেছে। সব মিডিয়া কর্মীরা লি জংশুকে দেখার জন্য ধস্তাধস্তি করছিল, কিন্তু সবার প্রথমে দরকার ছিল তার সঠিক চিকিৎসা। কিন্তু তখন সেখানে এন্ট্রি নেয় ফটো সেশন করা সেই মন্ত্রী, আর সে সময় একটা গভর্নমেন্ট অফিসার এসে লি জংশুকে কিছুক্ষণ রেখে দিতে বলে, কারণ মিনিস্টার এসে উদ্ধারকারীর দল ও লি জংশুর সাথে হাঁটবে, যাতে করে সবার এটা মনে হয় যে এই মিনিস্টারই নিচে গিয়ে তাকে উদ্ধার করে এনেছে। আর এটা শুনে লি জংশু কিম ডে কিউনের কানে কানে কিছু একটা বলে। সবাই জানতে চায় লি জংশু কি বলেছে। তখন কিম ডে কিউন বলে, লি জংশু আমাকে বলল তোমরা সবাই শয়তান, আর তোমরা যত তাড়াতাড়ি পারো এখান থেকে চলে যাও। এই কথা মিনিস্টারও শুনতে পায় এবং সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি লি জংশুকে দ্রুততার সাথে হসপিটালে নিয়ে আসা হয়। এভাবেই লি জংশু এর জীবন বেঁচে যায়। কয়েক বছর পর সে তার ওয়াইফ সুহানের সাথে একটা টানেলের ভেতর দিয়ে কোথাও যাচ্ছিল। শুরুতে সে ভয় পাচ্ছিল, কিন্তু সুহান তার হাত ধরে আর তারা হাস্যমুখে সেই টানেলের অন্য পাশ দিয়ে বেরিয়ে আসে। আর এরই সাথে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। আশা করছি আপনার এই সিনেমার এক্সপ্লানেশনটা অনেক ভালো লেগেছে। আপনি যদি লি জংশু বা কিম ডে কিউনের জায়গা হতেন তাহলে এই সিচুয়েশনে কিভাবে ডিল করতেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিও পছন্দ হলে একটা লাইক করে দিন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আপনাদের সাথে দেখা হবে সামনের কোনো ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।